নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগগুলোতে তো দেখতেই পেলেন যে আমরা আল নামক একটি জায়গায় ঘুরে এসেছি, যেটা ফালুট সার্কিটে অবস্থিত। তা আমরা ফিরে এসে ডিনার করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হয়েছে জানেন, কারণ একটা আলাদা ওয়েদার তো সান্দাকফু। তা সান্দাকফু ওয়েদারের জন্য আমাদের রাতে খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সঙ্গে অবশ্যই কোকা 6 আর কর্পূর ছিল, সেজন্য আমাদের অতটা অসুবিধা হয়নি। আর আমরা খুব সাবধানে চলাফেরা করছিলাম। আর যখন শ্বাসকষ্টটা হচ্ছিল তখন আমি উঠে বসেছিলাম, শুয়েছিলাম না। যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণই শ্বাসটা নিতে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, অনেক কষ্টে আমরা পার করতে পেরেছি রাতটা। কিন্তু এত কষ্টের রাত পার করে যে এত সুন্দর একটি সকাল আমাদের উপহার দেবে সেটা তো আর জানা ছিল না। ভোর তখন 5টা, 5:30। ঘুমে চোখটা যেহেতু 3টে নাগাদ ঘুমিয়েছি, সেহেতু ঘুমটা ভেঙেছে ওই 5:30 নাগাদ একজনের চিৎকার, মানে জাস্ট ওয়াও এই কথাটা শুনে। আমি সেই কথাটা শোনা মাত্রই এক লাফে বিছানা থেকে ঝাঁপ দিয়েছি। ড্রেস তো পরাই ছিল, ড্রেস তো খোলার কোনো প্রশ্নই নেই, কারণ ড্রেস না পরে শুলে ঘুমানো অসম্ভব, এতটাই ঠান্ডা। যাই হোক, সেই ঘুম ভেঙে যে উঠে দরজা খুলে তাড়াতাড়ি করে সানরাইজ হোটেলের ছাদে গেছি, তখনই দেখলাম এই দৃশ্য। সূর্যোদয় হচ্ছে। কি বলবো, জীবনের এইরকম সূর্যোদয় দেখব সেটা কখনো কল্পনা করিনি। আগের দিন দেখেছি সূর্যাস্ত, এখন দেখছি সূর্যোদয়। উফ, এই মাহাত্ম্য কখনোই বলার মতো না। সূর্যোদয় এবং সূর্যাস্ত আমাদের জীবনচক্রের এক অবশ্যম্ভাবী সত্য। সূর্যের মাহাত্ম্য এমনই, যখন সে উদয় হয় তখন মন ভরে ওঠে সদর্থক চিন্তাধারায়, কিন্তু তা অস্তাচল চলে যাওয়ার সাথে সাথে বিষাদের সুর বাজতে থাকে মনে। কিন্তু যাই হোক, সূর্যোদয় যখন হচ্ছে, আমাদের জীবনটা আরও নতুনভাবে হচ্ছে, এই নতুনভাবে রঙের খেলায় মেতে উঠবে। এরকম সূর্যোদয় আমি জীবনে দেখতে পারবো, এটা তো আমার কল্পনার অতীতে ছিল। তাই যারা আমাকে সাহায্য করেছে এখানে নিয়ে আসতে, যারা সাহায্য করেছে, আমার বাবা মাকে অজস্র প্রণাম। দেখতে পাচ্ছেন কি জোরে হাওয়াটা দিচ্ছে, কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন নিশ্চয়ই। কিছু না বলে ঠিক ভালো লাগবে না, এবং এই ভিডিওটা রয়ই রাখবো। জানি না কতটা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না, কিন্তু তবুও আমি এসে ভীষণই গর্বিত। যা দেখলাম জন্মান্তরেও ভুলব না। দেখো, দেখতে পাচ্ছ কিনা, পুরো না দেখে ভিডিও বানাচ্ছি এইভাবে। যাই হোক, ওই যে বললাম 5:30টায় ঘুম ভেঙেছিল, গল্পটা তো ঠিক জমিয়ে হলো না। এবার বলি শুনুন। 11,500 ফুট ওপরে ওঠার কারণটা তাহলে বুঝতে পারবে। ঠিক 5:30টায় ঘুমটা ভেঙেছে, উঠতে ইচ্ছা করছে না বিছানা ছেড়ে। রাতে ঘুম হয়নি, খুব শ্বাসকষ্ট হয়েছে, আর কারণটা জানালাম। যাই হোক, তবুও 1 ঘন্টা ঘুমিয়েছি। হঠাৎ দরজার বাইরে একজনের জাস্ট ওয়াও কথাটা শুনতে পেয়েছি। আমায় পায় কে? বিছানা ছেড়ে এক লাফ। যারা গেছিল ওদের শরীরের এতটা খারাপ কন্ডিশন ছিল, তার জন্য একা যেতে হয়েছে। সানরাইজ হোটেলের ছাদ, একটু ভয় ভয় লাগছিল, কারণ কোনো মেয়ে ছিল না ছাদে, সব ছেলে। প্রথমে ভাবলাম যাওয়াটা কি উচিত হবে, পরে ভাবলাম না, যে কারণে এসেছি সেই কারণে না গেলে ঠিক হবে না। কিন্তু যাই হোক, ভয় কাটিয়ে আস্তে আস্তে উপরে গেলাম। ভয় লাগছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি জানেন, কেউ কোনো অসুবিধা করেনি। পরে আস্তে আস্তে মেয়েরা এসেছিল, তবুও কোনো প্রবলেম হয়নি। ওই যে লাফ মেরে ছাদে উঠে গেছি, তারপর যে সূর্যোদয়ের দৃশ্য আপনারা দেখলেন, জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো।
আমার এই অনন্য অভিজ্ঞতা স্মৃতি রোমন্থন করতে করতে কী যে বলবো, যে জীবনের সবথেকে বড় একটা জিনিস ভূগোলের বইতে পড়া হিমালয়ান রেঞ্জটা দেখে নিয়েছি। একদিকে কাঞ্চনজঙ্ঘা, সঙ্গে মাউন্ট এভারেস্ট। এক কাপ চাই তোমাকে চাই, এক কাপ নিয়ে চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়ে সকালের চাটা চুমুক দিলাম, সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। সানরাইজ হোটেলের ব্রেকফাস্ট আমার বেশ ভালো লেগেছে। সব সময় একটা অন্যরকম খাবার, সেটা টেস্ট করতে করতে আমাদের এটা সান্দাকপুর সেকেন্ডে। সবাই তথাকথিতভাবে একদিন টুমলিং, ধোত্রে বা টংলু এরকম জায়গায় থাকে, আর সান্দাকপুতে এক রাত থাকে। কিন্তু আমরা ভেবেছিলাম যে সান্দাকপুটাকে খুব ভালোভাবে নেব, ভালোভাবে এনজয় করব। সেজন্য আমরা সান্দাকপুতে 2 দিন ছিলাম। তাই জন্য সেই দিন হোটেলের আশেপাশটা ঘুরতে বেরিয়েছিলাম। খুবই সুন্দর, আর সারাটা দিন ধরে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি। এত দেখেছি না, মন ভরে গেছে সত্যি। এখন পরের ঘুরতে যাওয়াগুলো ভাবলে মনে হয় না যে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম নিতেই হবে, কিন্তু তবুও আমার পাহাড় খুব প্রিয়। কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, মেঘেদের রাজ্য, স্বপ্নপুরী, স্বপ্নরাজ্য, কি নামে ডাকবো সান্দাকফুকে সেটা আমি ঠিক জানি না, কিন্তু হঠাৎ করেই একদিন মনে হয়েছিল সান্দাকফু যাব। সেই গল্পটা অন্যরকমভাবেও হতে পারত, কিন্তু ভগবান তো সব কিছু সবার জন্য সব রেডি করে রাখে না। আমার জন্য এটাই হয়তো রেডি করে রেখেছিল। ভেবেছিলাম একভাবে আসবো, এলাম আর একভাবে। কিন্তু 2 বছর ধরে ভেবে রাখা যে ট্রিপটা এইভাবে এত ভালোভাবে সম্পন্ন হবে, সেটা কি কল্পনা করেছিলাম আমি? তাই জন্য আমি এটাই ভেবে নিয়েছি, আর এটাই ভাবা সবার জন্য দরকার, যে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। আচ্ছা, আমরা তো ট্রিপের শেষ মুহূর্তে চলে এসেছি সান্দাকফু। এরপর আর একটা জায়গায় যাব। ব্লগটা এখানে শেষ করব, কিন্তু সান্দাকফু ট্রিপটা কেমন লাগলো সবার কাছ থেকে জেনে নেব। চলো জেনে নিই আমরা যে 6 জন একসঙ্গে এসেছি কেমন লাগলো সবার। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর ফার্স্ট টাইম পাহাড়ে একা একা ভীষণ ভালো লেগেছে। তো চলো আর বাকি যেগুলো রয়েছে তাদের কাছে শুনে নিই কেমন লাগলো। ঠিক আছে, বলো কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমি আবার আসতে চাই জায়গাটা। ব্যাস, আর কোনো কথা বলবো না। সবাই প্রিপারেশন নিয়ে আসো। হ্যাঁ, এখানে এসে ড্রিঙ্ক কম করো, কিন্তু কম করো। ঠিক আছে, বল। ঘুম শুধু হয়ে যাচ্ছে বমি, মাথা ব্যথা, ঘুম শান্তির জায়গা চাই। কেমন লাগলো? দারুণ। हम लोग फिर आएंगे। আমরা দুজন বলছি, আমরা তো ফেক বলবো। আমার তো জায়গাটা অসাম লেগেছে, সুন্দর একটা অনুভূতি। আমি যারা আসবে আগে নিজেকে ফিট রাখবে, তারপরে আসবে। নয়তো এখানে এসে রাত 2টার সময় এসে অক্সিজেন নিতে হবে। প্রত্যেকদিন 1 ঘন্টা করে হাঁটো ভাই। এখানে আসার আগে 1 মাস আগে থেকে প্রিপারেশন নিতে শুরু করবে, ঠিক আছে? নয়তো এখানে এসে তুমি টিকতে পারবে না। রাত 2টার সময় উঠে তোমাকে এরকম অক্সিজেন নিতে হবে পাম্প দিয়ে। বন্ধুদের রিভিউ নেওয়া কমপ্লিট। বন্ধুদের রিভিউ কি নেব, ওদের তো আমার রিভিউ নেওয়া উচিত, কারণ আমি ওদের সাথেই এসেছি। ওরা তো আগে একবার ঘুরতে গেছিলো, কিন্তু আমি নতুন এত লোকের সাথে যে ঘুরতে এলাম, আমার রিভিউটা জানাই। এত ভালো করে যে ঘোরালো, কি অপরূপ ঘোরালো না সত্যি। ওদের সাথে ঘুরতে বেরিয়ে এত ভালো লাগবে। যাই হোক, সারা দিন ঘুরে আমার বেডে বসেছিলাম, আর বসে বসে সূর্যাস্ত দেখছিলাম। কি অপরূপ শোভা না! আর সূর্যোদয় আর সূর্যাস্ত সময়ে যে আলোটা হয় না, সেটা বোধহয় আমাদের কাছে সোনার চেয়েও দামি। যাই হোক, সান্দাকফুর শেষ সময়ে আমরা ডিনার করছি, রাতের বেলা, শেষ রাত। শুধু বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম আবার কবে আসবো, কারণ খাবারটা
খুব ভালো ছিল আর আতিথেয়তাও ভালো ছিল। আর এখানে কিন্তু একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওরা একটা কম্বল দেয়, ইলেকট্রিক হিটার কম্বল, যেটা 250 টাকার বিনিময়ে পড়ে। আমি নিয়েছিলাম, সারা দিন সেই গরমে মানে শীতে আমেজ মধ্যে সেই গরম ভাব নিয়েছিলাম, না হলে ওখানে টেকা দায় ছিল। যাই হোক, খাওয়া শেষ করি, শেষ করতে করতে পরের দিনের সকালের অপেক্ষা। পরের দিনে সকালবেলা উঠে দেখি আর এক কাণ্ড। আমার বেডের পাশে যে কাচের জানলাটা ছিল সেখানে পুরো বরফ জমে গেছে। এরকম তো আর কোনো দিন দেখিনি, আর দেখতেও পাবো না। আর এখনো পর্যন্ত তুষারপাত দেখা সৌভাগ্য হয়নি, তাই জন্য এটুকুই দেখছিলাম। আর এটা দেখতে দেখতে মন প্রাণ দিয়ে ভরে যাচ্ছিলাম যে কবে আবার তুষারপাত দেখতে পাবো। জীবনে প্রথম তুষারপাত দেখা সৌভাগ্য হবে কি আমার, তার জন্য একটু নামটাও লিখে রাখলাম। বরফ নিয়ে খেলার সৌভাগ্য হয়নি, কিন্তু বাচ্চা মন, কি করব বলুন, ওইটুকু বরফ নিয়েই কি আঁকিবুকি আমি কী যে করছিলাম আমি নিজেও জানি না। কিরম আওয়াজ হচ্ছে বলুন, সত্যি মনটা খারাপ হচ্ছিল যে আজকে চলে যেতে হবে। বরফ কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু তবুও যেটুকু পাওয়া যায় সেটুকু। চলো নিজের নামটাই না হয় একটু লিখি বরফে। আর যখন প্রচুর বরফের মধ্যে কোনো দিন যাব, সেদিন আরও অন্য কিছু করা যাবে। কি বলুন তো, জীবনে বাধা আসবেই, কিন্তু তখনই জীবনটা সুন্দর যখন কিছু কষ্ট করে পাওয়া যায়। এই সমস্ত যে জিনিস, এই যে লেখালেখি, এই যে এত কিছু ভিডিও বানানো, সব কিছুই কোটি টাকা দিলেও হয়তো আমি শান্তি পাবো না, যতটা এই সমস্ত ভিডিও বানিয়ে এবং এই সমস্ত জায়গায় ঘুরে আমি পাই। যাই হোক, এই স্বপ্নপুরীকে এখন টাটা বলার পালা। আর আমাদের ব্যাগপত্র গোছানো চলছে। আর এই বেডটা আমার ভীষণই প্রিয় হয়ে গেছিলো 2 দিনের জন্য। তাকে টাটা বাই বাই বলে এখন যাওয়ার পালা। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবার চলো, এবার গিয়ে শেষবারের মতো সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘাকে একটু দেখি আর একটু মন ভরে শ্বাস নিই যে আগে সান্দাকফুতে আমাদের লাস্ট ডে। কাঞ্চনজঙ্ঘা আমাদের কোনোদিনও নিরাশ করেনি। আজকেও কাঞ্চনজঙ্ঘাকে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। কালকে সানরাইজ তো ভীষণ ভালো ছিল, কিন্তু আজকে সানরাইজটা সেরকমভাবে পাইনি, মেঘলা ছিল। কিন্তু কালকে শুনলাম না কি কাঞ্চনজঙ্ঘার ওখানে স্নোফলস হচ্ছে, সেই জন্য কাঞ্চনজঙ্ঘাটা আজকে আরও সাদা ধপধপে লাগছে। তা যাই হোক, সান্দাকফু ট্যুর ভীষণই ভালো হলো, ভীষণ ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডাটাকে এনজয়মেন্ট করলাম। আমরা সবাই সুস্থ আছি। এত কিছু মানে খুব খারাপ একটা অনেক কিছু নেগেটিভিটি খবর অনেক কিছু শুনেছিলাম, ভেবেছিলাম, খুব টেনশন করছিলাম যে ঠিক থাকবো কি না, তাই না? কিন্তু ঠিক আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে এখান থেকে যাব হচ্ছে দার্জিলিংয়ে কী কী করছি সেগুলো তো দেখতেই পাবে। তাছাড়া এখন এই ভিউটা এনজয় করি। দার্জিলিংও কাঞ্চনজঙ্ঘা অবশ্যই আমাদের সাথে দেখা দেবে। তা চলো, গাড়ি আসছে, আমাদের প্যাকিং হয়ে গেছে, এবার আমরা যাব। চলো, আবার সেই খারাপ রাস্তা দিয়ে যাব, সেই দৃশ্যটাও একটু দেখবো। দেখতে দেখতে তবে দার্জিলিং পৌঁছাই, তারপরে কী কী করছি না করছি দেখতে থাকি। টাটা এখনকার মতো। গুড মর্নিং ফ্রম কাঞ্চনজঙ্ঘা। বিভৎস চড়াই উতরায় রাস্তা দিয়ে যে এসেছিলাম, আবার মনে দুঃখ বিষাদ নিয়ে ফিরে যাচ্ছি। আবার যাদের বেশি কষ্ট হচ্ছিল তাদের হয়তো আনন্দ হচ্ছে, কিন্তু তারা সেই কষ্টের মধ্যেও দুঃখ পাচ্ছে যে চলে যেতে হবে। আবার আসবো কোনো দিন সান্দাকফুকে অন্যভাবে দেখার জন্য। বরফে মোড়া পাহাড়কে দেখতে মন তো আকুলি বিকলি করছে, কিন্তু এই রাস্তায় বরফ পড়ে যাওয়ার পর সেই রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।
যা ওখানকার হোটেলের সমস্ত মানুষের কাছে শোনা। যাই হোক, সান্দাকফু আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক বা ফরেস্ট, এদেরকে নাকি না দেখলে জীবন নাকি ধন্য হয় না। মানুষের এক এক রকমের ব্যাপার। মানুষ হয়তো অনেক টাকা পয়সা পেলে নিজেকে ধন্য মনে করে, কিন্তু আমার কাছে মনে হয় যতক্ষণ আমি ঘুরতে না যাচ্ছি, যতক্ষণ কোনো জায়গা এক্সপ্লোর না করছি, ততক্ষণ আমার সেই জায়গাটা বা জীবনকে ধন্য বলে মনে হয় না। যাই হোক, আমি যাচ্ছি, ওই যে ওপরে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আবার নিচে। কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে যায় না? এই তো সেদিনকে ব্যাগ প্যাক করলাম, যাব। যাই হোক, চলো এই রকমভাবেই আমরা আমাদের আর একটা সান্দাকফুর ব্লগ শেষের পথে। ওই ওপরে বাড়িগুলোকে দেখে না কি যে দুঃখ প্রকাশ করছি, সে মানে নিজের মনটাকে আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, একটু দাঁড়ালাম, গাড়িটা একটুখানি ঠিক করবে হয়তো, তার জন্য। তবে ওই যে ওপরে কত ছোট ছোট না, পাহাড়ের গায়ে উপর থেকে নিচে নামলেই বাড়িগুলো কত ছোট হয়ে যায়। ওইটাই হয়তো আমাদের হোটেলটা। দূর থেকে দেখে যেটুকু মনে হচ্ছে যত দূর দেখা যায়। আর আমাদের এখানে ফাহা আর প্রিয়াঙ্কা ভীষণই অসুস্থ হয়ে পড়েছে। তাদের মজার গল্পটা কি একটু বলা যেতে পারে? বলি তাহলে। তারা তো ভীষণ, তাদের শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু তাদেরকে সুস্থ করিয়ে নিচে নেমে গেছি। আর মজার কথা, আমি যখন ভিডিওগুলো ছাড়ছি তখন তাদের বলছে যে তুই এখন ভিডিও ছাড়ছিস, তাই এখন রাস্তাগুলো দেখছি। কী অবস্থা না, সারাটা রাস্তা ওরা শুতে এসে। হ্যাঁ, যার নশিয়া, ভমিটিং এগুলো প্রবলেম থাকে, কি আর করবে। যাই হোক, ব্লগটা এইটুকুই। এই দুরন্ত হাওয়ার মধ্যে সান্দাকফু ব্লগ শেষ করছি। এরপর আমরা যাব দার্জিলিং। সান্দাকফু কালকে ছাড়বো সকাল থেকে, তখন থেকে আবার নতুন ব্লগ একটা শুরু হবে।